আজকে আমি আর দিদি দুজনে মিলে চলে যাচ্ছি চুল কাটার জন্য। দিন হলো আমরা চুল কাটি না, আর চুলের অবস্থা একদম শেষ বললেই চলে। দিদি বলল বালুরঘাটে একটা দাদা আছে, খুব সুন্দর নাকি চুল কাটে। তো ওইখানে যেই আজকে আমরা একটা নতুন হেয়ার কাট দিব। দিন ধরেই আমরা চুল কাটছিলাম না, ভাবছিলাম চুলটা একটু যদি লম্বা হয় দেখতে ভালো লাগবে। বাট চুলগুলো লম্বা হতে হতে দেখা যাচ্ছে নিচটা একদম দড়ির মতো হয়ে যাচ্ছে। চুলগুলো অনেক বেশি রাফ হয়ে গিয়েছে, আর চুলের একটা শাইনি ভাব যে ছিল সেটাও চলে গিয়েছে। তো দিদি আর আমি ডিসাইড করেছি এইবার চুলটা একটু ছোট ছোট করেই কাটবো। এর মধ্যে আমাদের নিজের চুল দেখলেই নিজেরই অনেক কষ্ট লাগে। বিয়ের আগে চুল এত লম্বা ছিল, সবসময় চুল কোমর পর্যন্ত রেখে দিতাম। সবাই কত চুলের প্রশংসা করতো, অনেকে চুলের টিপসও নিত চুলগুলো কিভাবে যত্ন করতাম। বাট এখন এমন একটা অবস্থা হয়েছে চুল কোমর পর্যন্ত রাখাই যাচ্ছে না, উল্টা উপর দিক দিয়ে মাথার টাক মনে হয় দেখা যায়, এতই চুল পড়ে যাচ্ছে। এই সমস্যাটা শুরু হয়েছে আফটার প্রেগনেন্সির পর থেকে। প্রেগনেন্সির পরে আমাদের প্রত্যেকের শরীরে একটা হরমোনাল চেঞ্জ হয়ে যায়, তার জন্য দেখা যায় যে নতুন চুল গজানো বন্ধ হয়ে যায় আর পুরাতন চুলগুলো আস্তে আস্তে ঝরতে থাকে। প্রেগনেন্সি নিজেরও একটু বেশি খেয়াল রাখতে হয় এবং চুলেরও যত্ন নিতে হয়, বিভিন্ন রকম প্রোটিন শেকও খেতে হয়। কিন্তু আমাদের বাঙালি মায়েদের একটা কমন সমস্যা হলো আমরা বাচ্চাদের খেয়াল সঠিকভাবেই রাখি, বাট নিজেদের খেয়াল রাখার কথাই একদম ভুলে যাই। যা গিয়েছে তা তো আর ফিরে পাওয়া যাবে না, বাট যেইটুকু আছে ওইটুকুর এখন পুরোপুরি যত্ন নিতে হবে। তো এই তো আমার দিদির চুল কাটা হয়ে গিয়েছে, আর দেখতেই পারছো চুলটা আমরা অনেকটাই এবার ছোট করে ফেলেছি। এটা এত ছোট করার আরেকটা কারণ ছিল যে আমাদের চুলের আগাগুলো অনেকটাই ফেটে গিয়েছিল, তো ওইটাকে রিকভার করার জন্য চুলটা আরো ছোট হয়ে গিয়েছে। চুল কাটার পর দেখো লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর আমার কাছে আমার চুল কাটা খুব ভালো লেগেছে। পিছন দিক দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছিল হেয়ার কাটটা। দিন ধরে ইচ্ছে ছিল যে একটা সুন্দর হেয়ার কাট দিব, যেহেতু আমার লুকটা চেঞ্জ হয়ে যায়। তো হেয়ার কাটটা এতটাই সুন্দর হয়েছিল যে পুরো ফেসের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কেউই এখানে দাদাকে বলে দেয়নি যে আমরা কোন হেয়ার কাটটা দিব, উনি আমাদের ফেস দেখে কোন হেয়ার কাটটা আমাদের লুকের সাথে খুব ভালো যাবে সেই হিসেবে কেটে দিয়েছে। এদিকে দিদির হেয়ার কাটটা এত সুন্দর হয়েছে, দিদিকে একদম ম্যামের মতো লাগছে। দিদির ফেসের সাথে হেয়ার কাটটা এত সুন্দর মানিয়েছে, একটা স্মার্ট লুক দিচ্ছিল। চুল কাটার পর মনে হচ্ছিল কি চুল মনে হয় আমাদের অনেক ঘন ঘন লাগছিল। চুলকে ভালো রাখার জন্য এভরি মান্থ একটা করে হেয়ার ট্রিটমেন্ট নেওয়া খুব দরকার, আর মাঝে মধ্যে চুলের আগাগুলো একটু কাটা দরকার, তাহলে নাকি চুল অনেক দ্রুত বড় হয়ে যায়। অনেক দিনের ইচ্ছা ছিল, অবশেষে আমাদের দুজনের ইচ্ছাই পূরণ হলো, আমাদের দুজনের নতুন একটা লুক ক্রিয়েট হলো। আমি আর দিদি চলে আসছি একটু স্মার্ট পয়েন্টে, কয়েকটা টুকটাক বাজার নেওয়ার ছিল। কিন্তু স্মার্ট পয়েন্টে এসে দেখছি এইখানে অনেক কিছুর আইটেমই কমে গিয়েছে। একটা চাল ভাজা দেখলাম যেটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে, তো একটা চাল ভাজা নিয়েছি। মেয়োনিজটাও শেষ হয়ে গিয়েছিল, আমি হলো এখানে প্রিমিয়াম একটা ভেজ মেয়োনিজ নিয়েছি। এই মেয়োনিজের সাথে অনেক রকম সস মিশিয়ে যদি খাওয়া যায় বেটার টেস্ট আসে। আর এইদিকে হলো যেটা নেওয়ার জন্য আমরা এখানে আসছিলাম সে হলো বেবিকর্ন, বাট একটা বেবিকর্নও ভালো ছিল না। তো ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম নতুন কোনো স্টক আছে কিনা, বাট ওনারা বললো যে নেই, যার জন্য আর আমরা কিছুই নেইনি। স্লাইস চিজের দরকার ছিল, ওটা নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। এখন অনলাইনে এত গ্রসারি পাওয়া যাচ্ছে, মানুষ এখন বাইরে যেয়ে গ্রসারি আইটেমটাও মনে হয় কিনতে যাচ্ছে না, সবকিছু অনলাইনে অর্ডার করে দিচ্ছে। এখনকার দিনে প্রত্যেকটা মানুষই আমরা সুবিধাবাদী হয়ে গিয়েছি। বাড়িতে এসে দেখি মা একটা নতুন রকমের নান রুটি বানাচ্ছে। খেয়ে আমি রুটি বা পরোটা আমাদের কারোরই খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু মনে হয় নতুন কিছু বানিয়ে খাই। তো এটা হলো ইস্ট ছাড়া নান রুটি, আর এটাতে একদমই বাটার বা কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনি খেতেই দেখবে খুব ভালো লাগবে। এখানে হলো ময়দা নিয়েছে, একটু লবণ, কালো জিরা, তারপর চিলি ফ্লেক্স, ধনে পাতা, আর হলো টক দই দিয়ে এই ব্যাটাটা মাখাতে হবে। যদি মনে হয় যে টক দই ব্যাটাটা ভালো মতো মাখছে না, তাহলে এখানে একটু দুধও ব্যবহার করা যাবে। মা দুটা আলু বয়েল করে নিয়েছে, নিয়ে এটাকে ভালো মতো ম্যাশ করে এটার সাথে মিক্স করে এটা মাখাবে। এটাকে হলো আলুর নান রুটিও বলা যেতে পারে। এটা ভালো মতো মাখাতে হবে যেন আলু আর হলো ময়দার মিক্সারটা অনেকটাই ভালো হয়, আর একদম রুটির মিক্সার যেরকম হয়ে থাকে সেরকমই হয়। আর এইখানে হলো মা হলো বেশি করে তেল দিয়ে এটাকে মিক্স করে নিবে, কারণ এটা ভাজার সময় মার কোনো এক্সট্রা তেল বা বাটার কোনো কিছুই ব্যবহার করবে না। এটা বানানো খুবই সহজ, বাড়িতে আমরা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারবো। আর এটাকে ভালো মতো মেখে 10 মিনিটের মতো সাইড করে রাখতে হবে। দেখতেই পাচ্ছ মা একটা বোল দিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আলাদা করে রেখে দিল। 10 মিনিট পর এইটা ঢাকনাটা খুলে মা হলো গোল গোল করে পুলি বানিয়ে নিবে। আর এটাকে দেখতেই পারছো কতটা পরিমাণ সফট হয়েছে, মা হাত দিয়ে তুলতে তুলতেই
নরম থুকথুকে দেখা যাচ্ছে। তারপর মা হালকা ময়দা দিয়ে এই গুলিগুলো বেলে নিবে। না, এটাকে এমনি বেলা যাচ্ছে না, এতটা নরম হয়েছে। আমাদের বাড়িতে ডিনার হলো এই নান রুটি, খাসির মাংস আর একটা করে ডিমের পোচ। দেশে দেখবে প্রত্যেকেই মানে রুটি খাওয়ার সময় একটা করে ডিমের পোস্ট বা ডিমের অমলেট কিন্তু অবশ্যই খায়। মা আস্তে আস্তে গোল করে সুন্দর করে ঘুরিয়ে বেলে নিচ্ছে। তারপর এটার হলো একটা তাওয়া বসিয়ে দিয়েছে। এখন এটাকে ভেজে নিবে। এটা ভাজাতে একদমই কোনো তোমার তেল বা বাটার কিচ্ছু ব্যবহার করতে হবে না। মাখানোর সময় মা যে তেলটা ব্যবহার করেছে ওই তেলটা দিয়ে এটার ভাজাটা খুব সুন্দর হয়ে যাবে। আর এদিকে আমি এক চুলায় হলো ডিম পোস্টটা করে নিচ্ছি। দিদি আবার ডিম পোস্ট খেতে পারে না, ডিমের একটা এক্সট্রা গন্ধ বের হয়। তো দিদি সবসময় ডিমের অমলেটটা খেতেই পছন্দ করে। দিদি অমলেটটা একটু কড়া করে খেতে ভালোবাসে, তার জন্য দিদির অমলেট আমি একটু ভালো মতো কড়া করে ভেজে দিই। এই দেখো মার আলুর নান রুটি কিন্তু একদম রেডি। এত সুন্দর একটা টেস্ট আসছিল খেতে। আমরা ভাজার পর প্রথমে একটু অল্প ভেঙে খেয়ে দেখেছি। তো এদিকে আমি এক এক করে সবার প্লেট বেড়ে নিচ্ছি, তোমার দাদা দিদি সবার জন্য। তো চলো বন্ধুরা, সবাই আমরা খেয়ে নিই আর ব্লগটা এইখানেই শেষ করি।